বোর্ড থেকে যে মডেল কোশ্চেন পেপারসগুলো দেওয়া হয়েছে সেখান থেকে নাকি 100% কমন আসবে, আবার কেউ বলছে 90% কমন আসবে। আচ্ছা, সেটা সত্যি নাকি আমরা এই ভিডিওতে দেখে নেব, এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি মডেল কোশ্চেন 1 সেট 1টি মানে ইংলিশের মডেল কোশ্চেন সেট 1 পুরোপুরি ফ্রিতে ক্লাসটি করিয়ে দেবো, উত্তরগুলো এবং প্রশ্নগুলো ভালো মতো বাংলাতে বুঝিয়ে দেবো। এবং এই ভিডিওতে যদি তুমি ভালো মতো দেখো তাহলে 40-এর মধ্যে 35-এর উপর নাম্বার তোমার আসবেই আসবে, এটা আমি গ্যারেন্টিড বলে দিচ্ছি। আর কিছু কিছু টপিকস বলে দেবো যেখানে টপারদেরও 40-এ 40 ওরা অ্যান্সার করে আসবে, কিন্তু নাম্বার আসবে 30-এর নিচে। কারণ যদি তারা এই নিয়মটা এবার না ফলো করে তাহলে কিন্তু সবারই নাম্বার কাটা যাবে। চলো শুরু করি। ইংলিশ বি, ক্লাস 12 সেমিস্টার 4 মডেল সেট 1। এই যে মডেল সেটগুলো কিন্তু তোমাদের যে উচ্চ মাধ্যমিক পর্ষদ অথবা বোর্ড থেকে দেওয়া হয়েছে, তবে খুব গুরুত্বপূর্ণ সহকারে এটাকে ভালোভাবে ফোকাস দিয়ে দেখো, এর অ্যান্সারগুলো বুঝো, কোশ্চেনগুলো বোঝো। দেখা গেল যে এটাই চলে আসলো পরীক্ষাতে আর তোমার আফসোস থেকে গেল যে আমি ভিডিওটা দেখেছিলাম কিন্তু স্যার এত বলার পরেও আমি অ্যান্সারগুলো ভালো মতো দেখিনি আর মুখস্থ করিনি। প্রথম প্রশ্ন ডাউন দ্য র্যাবিট হোল থেকে এসেছে। অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল। অ্যালিস গেটিং টায়ার্ড সিটিং বাই হার সিস্টার সাইড অন দ্য রিভার ব্যাঙ্ক। কেন সে টায়ার্ড হয়ে গেছিল? কারণ তার কোনো কাজ করার ছিল না যখন তার সিস্টার সেখানে বুক রিডিং করছিল, আর সে বইয়ের মধ্যে পিকচার আর কোনো কথোপকথন ছিল না। তার জন্য অ্যালিস এটাকে খুবই ইন্টারেস্টিং মানে আনইন্টারেস্টেড পেয়েছিল এবং খুবই ডাল পেয়েছিল, মানে অআকর্ষণীয়। ঠিক আছে, তো এই জন্য তার সেখানে বোরিং লাগছিল। হোয়াট ওয়াজ অ্যালিস ওপিনিয়ন অন বুকস উইদাউট পিকচার্স অ্যান্ড কনভারসেশন? অ্যালিসের মতামত কী ছিল সেই বইগুলোকে নিয়ে যেখানে কোনো পিকচার থাকে না, কোনো কথোপকথন থাকে না? তার মনে হতো এটাতে যেই বইগুলো বেকার, মানে যেই বইগুলোতে কোনো পিকচার্স থাকে না সেগুলো হচ্ছে ইউজলেস, কারণ এগুলো হচ্ছে স্টোরিটাকে এঙ্গেজ করার জন্য তৈরি হয়। মানে পিকচার্স আর যদি কনভারসেশন থাকে তাহলে বইটা পড়তে মজা লাগে, আর যদি পিকচার না থাকে তাহলে খুবই বোরিং মনে হয়। আমাদেরও ক্ষেত্রে তাই, তাই না? এরপরে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার কুড এনশিওর হিজ সাকসেস ইন এভরি এন্ডেভার? এন্ডেভার মানে জয়। তো সমস্ত কাজে তাকে জয় প্রদান করবে কোন তিনটে জিনিস? সেটা হচ্ছে সেই তিনটে প্রশ্ন, যে সঠিক সময়, সঠিক মানুষ আর সঠিক কাজ। এবার তোমাদেরকে যারা যারা এই ভিডিওটি দেখছো ভালো মতো করে বলে রাখি যে নাম্বারিং কিন্তু সবসময় ঠিক মতো দেবে। তোমরা যখন খাতায় এটার অ্যান্সার করবে, নাম্বারিং যদি ঠিক মতো না দাও তাহলে কিন্তু নাম্বার কেটে ফেলবে। অনেকে নাম্বারিং দেওয়ার হয়তো হ্যাবিটটা চলে গেছে, কারণ তোমরা 3rd সেমিস্টার দিয়েছো, সেখানে কোনো সেরকম করতে হতো না, ঠিক না? সেখানে তো তোমাদের ওএমআর শিট করতে হয়েছিল। বাট যখন তুমি 1-এর বি অ্যান্সার করছো, সাপোজ ধরে নাও তোমার এই চারটা কোশ্চেনের মধ্যে দুটো অ্যান্সার করতে হবে, তো 1 ডট দিয়ে বি লিখে দেবে। তারপরে যখন ধরে নাও তুমি ডি অ্যান্সার করছো, তবে 1 ডট ডি করে অ্যান্সার করবে। ওকে, এরপরে আমরা চলে আসি। আচ্ছা, ডিটা ভালো মতো দেখিয়ে দিই। এখানে একটা আলাদা ধরনের প্রশ্ন এসেছে যে হারমিটের ফিজিক্যাল ফিচারগুলো কি? সে ছিল উইক, ফ্রেল অ্যান্ড উইক। আর যখন যখন সে সেই কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল তখন তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, ব্রেথেড হ্যাভিলি। ওকে, তো এবার বুঝে রাখো যে আমি এই ভিডিওটি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি কেন, কারণ তোমরা একটা ভিডিও থেকে পুরোপুরি মডেল কোশ্চেনটি তোমার রিভাইজ হয়ে গেল বা পড়া হয়ে গেল। যারা এখনো অবধি পড়োনি তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর মনে রেখো, ছোট কোশ্চেন কিন্তু দুটো অ্যান্সার করতে হবে, সবগুলো পড়ে চলে যেও না, মানে সবগুলো অ্যান্সার করতে চলে যেও না। ঠিক আছে, তোমরা যদি 3 কোশ্চেনটা ভালো মতো পড়ে যাও তাতেই আমি মনে করি যথেষ্ট, তোমরা লিখে দিয়ে আসতে পারবে। হোয়াট আর দ্য 4 মেইন থিমস দ্যাট আর এক্সপ্লোরড ইন হক রুস্টিং? সেই 4টা থিমের কথা বলা হয়েছে। আমি কখনো এই প্রশ্নগুলোকে পয়েন্টে পয়েন্টে কখনো অ্যান্সার করি না, ঠিক আছে? আমি মনে করি প্যারাগ্রাফে করা উচিত। দেখবে তোমরা মানে বইয়েও প্যারাগ্রাফে অ্যান্সার দেওয়া থাকে, মানে পরপর লাইন লাইন। কিন্তু যেহেতু 4টা থিমের কথা বলেছে, তো এখানে তুমি পয়েন্ট পয়েন্ট করে সেগুলো লিখতে পারো। প্রথম যে থিমটা রয়েছে, প্রথম যে প্রেক্ষাপট বা প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। এই হক রুস্টিং কবিতায় তোমাকে প্রথমে পাওয়ার দেখানো হয়েছে আর হকের কন্ট্রোল দেখানো হয়েছে। তারপরে নেচারস ক্রুয়েলটি, মানে নেচারের যে সেই একবারে বলতে গেলে ক্রুয়েলটি বলতে গেলে যেটা বলে মারাত্মক দিকটা,
ঠিক আছে, যে হক সবসময় কি করে, চিলটি শকুনটি সেই সব ছোট ছোট যে প্রাণীগুলোর হত্যা করে বেড়ায়, এই জিনিসটা দেখানো হয়েছে। অ্যারোগেন্স মানে কি, অ্যারোগেন্স মানে যে তার ইগোটা, তার নিজের প্রতি যে এত অ্যাটিটিউড, এত ইগো, সেটার কথা বলা হয়েছে। ইনস্টিংক্ট বলতে তার যে নিজের প্রতি বিশ্বাস এবং তার যে নিজের যে ভাবধারাগুলো, সেগুলোর কথা বলা হয়েছে। যেমন উইদাউট এনি মোরাল ডাউট অ্যান্ড গিল্ট। ওকে, তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে, অনেকে বুঝতে পারছো না মনে হচ্ছে, হ্যাঁ, তোমরা যারা যারা ভাবছো যে এগুলো একটু বেশি কঠিন, বিশ্বাস করো যে এগুলো কঠিন না, এগুলো সোজা অ্যান্সার কোশ্চেনই এসেছে তোমাদের জন্য, কিন্তু ভালো মতো তোমাদের যেহেতু দিয়ে দিয়েছে, তোমরা যদি পড়ে যাও ভালো রেজাল্ট হবে। আর যাদের হক রোস্টিং একটু কঠিন লাগবে তারা গ্রিন হাউস পড়ে যাবে এবং সনেট 73 পড়ে যাবে। সনেট 73-তে এই যে লাইফসের ট্রানজিয়েন্স, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, ট্রানজিয়েন্স দিয়ে এখানে ভালোবাসাকে বলা হয়েছে, স্ট্রেনথেন্স লাভ। ওকে, তোমরা দেখে নাও, এখানে আমি বেশি এলাবোরেট করতে যাব না, বোঝাতে যাব না, দেখে নাও অ্যান্সারগুলো। যারা যারা স্ক্রিনশট করতে চাও করে নাও, আর যারা যারা চাইছো যে এই পিডিএফটি, এই যে অ্যান্সার পিডিএফটি তোমরা ডাউনলোড করতে চাইছো, আমাদের আর্টসের সাজেশন ব্যাচ নিয়ে নাও। আর্টসের সাজেশন ব্যাচে এই সব সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ সাজেশন রূপে। সেখানে সেই নোটগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, বন্ধুকে শেয়ারও করতে পারবে। প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি বিষয় আমরা নোট হিসেবে দিচ্ছি, কোশ্চেন এবং অ্যান্সার সহ। ঠিক আছে, 149 টাকায় শুধুমাত্র একটা সাবজেক্ট নয়, প্রতিটি সাবজেক্ট পেয়ে যাচ্ছ। এখানে যতগুলো লিস্ট দেওয়া রয়েছে, প্রতিটি সাবজেক্টের নোট তুমি পেয়ে যাবে এবং ডাউনলোড করতে পারবে। আর যতবার ইচ্ছা পরীক্ষা অবধি ডাউনলোড করো আর শেয়ার করো, কোনো অসুবিধে নেই। এবার আমি বললাম যে এই যে এটা পড়ে যাবে ভালো মতো, গ্রিন হাউস এফেক্ট, কারণ এটা একটু সোজা রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে এখানে আর এক্সপ্লেন করতে গেলাম না, কারণ আরও অনেক জিনিস রয়েছে এখানে। সিম্বলিজম কি কি বলা হয়েছে, সিগনিফিকেন্স হক রোস্টিং এর, এটা যদি তোমাদের একটু বেশি কঠিন মনে হয় তাহলে সনেট 73 আর গ্রিন হাউস এফেক্ট পড়ে যাবে। এবার আমরা চলে আসলাম গ্রামারে। গ্রামারে অনেকে বলছে স্যার আমাদের কঠিন লাগছে গ্রামারটি। গ্রামার সোজাই আছে, দেখো এখানে বলছে কমপ্লেক্স সেন্টেন্স করতে, মানে জটিল করতে। এবার তোমাদেরকে আমি বাংলাতে বুঝিয়ে দিই যে আই ডোন্ট থিঙ্ক আই উইল বি অ্যাটেন্ড টু মেক ইট। আমার মনে হয় না আমি এটা করতে পারবো। আই মিস দ্য বাস, আমি বাসটি মিস করে ফেলেছি। আমার মনে হয় না আমি অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করতে পারবো, আমি বাস মিস করে ফেলেছি। এটাকে একত্রে বললে কি হয়, আমি অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারবো না কারণ আমি বাসটি মিস করে ফেলেছি। কারণের ইংলিশ কি, বিকজ। তো এখানে বিকজ বসিয়ে দিয়ে ফুল স্টপের এখানে বাকি যা আছে তাই, সামনেও যা ছিল তাই, কোনো কিছুই হার্ড না। ওকে, নেক্সট স্প্লিট করো। স্প্লিট মানে দুটি বাক্যে ভেঙে নাও। সেন্টেন্সটা কি আছে, নোবডি নিউ হোয়ার টু গো, কেউ জানে না কোথায় যেতে হবে। সো উই আস্কড সাম র্যান্ডম পিপল ফর ডিরেকশন টু দ্য হিলস। কেউ জানে না কোথায় যেতে হবে, তাই আমরা কিছু অপরিচিত মানুষদের জিজ্ঞেস করলাম পাহাড়ের রাস্তা কোনটি। তো দুটো বাক্যতে কিভাবে করতে পারো, কেউ জানে না কোথায় যেতে হবে, এটা দিয়ে পূর্ণ বাক্য বোঝাচ্ছে, ইয়েস বোঝাচ্ছে। সাপোজ তুমি বললা কেউ জানে না কোথায় যেতে হবে, তো এটা একটা পূর্ণ বাক্য। আমি যদি শুধু এটুকু বলতাম কেউ জানে না, তারপরে তুমি বলতে কি জানে না, আমি যখন বললাম কেউ জানে না কোথায় যেতে হবে, পুরো একটি বাক্য বললাম। তবে স্প্লিট সেন্টেন্সে প্রথমটা পুরো বাক্য লিখতে হয়, তারপরেরটাও পুরো বাক্য লিখতে হয়। আমরা কিছু অপরিচিত মানুষদের জিজ্ঞেস করলাম হিলসে কি করে যেতে হয়, তাহলে এখানে বাদ গেল কোনটা, সোটা। সো মানে হচ্ছে তাই, তাই আমরা কিছু মানুষদের জিজ্ঞেস করলাম। এটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে তাই কেন এরকম কোশ্চেন আসে। কিন্তু আমি যদি বলি আমরা কিছু মানুষদের জিজ্ঞেস করলাম পাহাড়ে যেতে হবে কিভাবে, এটা একটা পূর্ণ বাক্য, কিন্তু তাইটা রাখলে অপূর্ণ মনে হচ্ছে, অসম্পূর্ণ মনে হচ্ছে, তার জন্য তাইটি রাখা যাবে না। ওকে, আমি থার্ড সেমিস্টারে খুব ভালো করে এই গ্রামার ক্লাসগুলো করিয়েছিলাম, অনেকে হয়তো অ্যাটেন্ড করেছিল, তাদের মনে আছে, যারা করতে পারেনি তারা এখন আমি বলবো যে ওই ক্লাসগুলো একটু যদি তোমাদের মনে হয় দেখে নিও, অথবা আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস এমনিতেও নিয়ে আসবো সেমিস্টার 4-এ, চিন্তা করো না, আমি আছি তোমাদের সঙ্গে পরীক্ষাতে। এটা আর্টিকেল প্রিপোজিশনটা আমি ডিরেক্ট করে দিয়েছি, কোশ্চেনটা লিখিনি, যাদের যাদের দেখার এখান থেকে দেখে নাও। আর যাদের যাদের প্রিপোজিশনে ক্লাস করার ইচ্ছা আছে, তো আমার একটা প্লে লিস্ট বানানো আছে, লিখবে SBR EdTech প্রিপোজিশন, প্লে লিস্টটি চলে আসবে, বা প্লে লিস্ট লিখে দেবে, প্রিপোজিশন প্লে লিস্ট চলে আসবে। 3টা ক্লাস দিয়েছি, খালি 3টা ক্লাস, বিশ্বাস করো
3টা ক্লাসে কে শেখায় প্রিপোজিশন? আমি শিখিয়েছি। আমি তোমাদেরকে 1 ঘন্টার মধ্যে প্রিপোজিশনের বিগিনার থেকে একদম অ্যাডভান্স করে দিতে পারি। এত সুন্দর ভালো অ্যানিমেটেড ওয়েতে শিখিয়েছি, তুমি ইউটিউবে আর কোথাও পাবে না। তুমি একবার দেখে নিও, তারপর রিভিউটা দিও। ওকে, এরপরে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, এটা যারা যারা জানে তারা করতে পারবে, আর যারা জানে না তাদের কাছে একটু হার্ড মনে হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে না, তার জায়গায় কি বসে? নো সুনার। ঠিক আছে, আমি সাইড থেকে লিখছি তাই হাতের লেখা একটু মেসি হতে পারে, আমি ভালো করে লিখে দিই, নো সুনার। ওকে, নো সুনার। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ মানে জানো ইংলিশে কি? অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, নো সুনার মানে যখনই না, বা যতক্ষণ না, নো সুনার। ওকে, দেখো এখানে বলা হয়েছে দ্য ট্রেন লেফট অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বসে যাবে? নো সুনার বসে যাবে। বসেছে নো সুনার। দ্যাট সুনার ডিড শি রিচ দ্য ট্রেন, এখানে কি বসবে? এখানে বসবে দেন। দেন বসেছে, ইয়েস। তারপরে কি? লেফট, এখানে লেফট বসবে। এখানে কেন নো সুনার নেই জানি না। নো সুনার ডিড শি, নো সুনার হওয়া উচিত। ওকে, এরপরে নেক্সট, রাইডার্স টু দ্য সি। অনেকে বলবে স্যার আপনার যে বড় প্রশ্নগুলো আছে, আপনি যেগুলো পড়েছেন ওগুলো তো কমন আসেনি, বা কমন এসেছে অনেকে জানে, যারা ভালো একটু বুঝতে পারে ইংলিশ, যারা হুবহু মেলাতে চায় তাদের কাছে কমন নাও হতে পারে। এই যে বলেছে ডেথকে কিভাবে দেখানো হয়েছে সিতে, রাইডার্স টু দ্য সিতে, মানুষ এবং সেই নিয়তির খেলা, যেটা একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, ফেট অ্যান্ড ফরচুন কি একটা কোশ্চিন ছিল, ওই কোশ্চিনটাই কিন্তু ঘুরিয়ে এখানে এসেছে যে মৃত্যুকে কিভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা এটা অতটাও ইয়ে নেই। তারপরটা দেখো, আচ্ছা যারা যারা লিখে নাও, আমি এটা মিস করে দিচ্ছিলাম। এরপরটা দেখে নাও, কমেন্ট অন দ্য রোল অফ দ্য সি, জেমস সিঞ্চ রাইডার্স টু দ্য সি। সেই সমুদ্রের রোলটা কি? এটা তো কমন এসেছে। এটা কোনটা বলো তো? সেই আমি বলেছি না, সমুদ্র ভার্সেস মানুষ, সি ভার্সেস নেচার, মানে নেচার ভার্সেস হিউম্যান। একটা কোশ্চেন দিয়েছিলাম, 4 নম্বর না কততে ছিল। বিশ্বাস না হলে রাইডার্স টু দ্য সি সার্চ করো, আর পাশে লেখো এসবিআই রেডটেক কমন বা সাজেশন, চলে আসবে ভিডিওটি 4 নম্বর না ইয়েতে, দেখে নিও। সেম কোশ্চেন আমি দিয়ে রেখেছি, আর আমি মানে চ্যালেঞ্জ করছি, তোমরা যে কোনো মডেল কোশ্চেন এনে দিয়ে দাও, আমার কোশ্চেনগুলো সেখানে থাকবেই। ওকে, কমন পাবেই সেখানে। তাই সাজেশন ব্যাচটি তুমি জয়েন করতে পারো, যেখানে কিন্তু আমি যেরকম সেরকম সেই সাজেশনসগুলো দিইনি, তোমরা সেখান থেকে কমন পাবেই, আমি বলে রেখেছি। ওকে, নেক্সট এখানে কি রয়েছে? ডাউন দ্য র্যাবিট হোল। এটা তো প্রথমেই দিয়েছিলাম, কিউরিওসিটি অ্যান্ড কনফিউশন। এটা কি বলতো? সেই যে অ্যালিস যে আছে, অ্যালিস কি করে তার কিউরিওসিটিটা দেখালো, কি করে সে র্যাবিটটার পিছনে গেল। এবং কনফিউশনটা কি বলতো? যখন সে র্যাবিট হোলটাতে পড়লো, যখন গর্তটাতে পড়লো, তখন তার কি কি কনফিউশন ফিল হলো, এই কোশ্চেনও দেওয়া আছে। ওকে, আমি তো অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল থেকে বলিনি বড় কোশ্চেন পড়তে, তো আমি বাদ দিলাম সেটাকে। ওকে, হোয়াই ডাজ দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, এটা তো দিয়েছি, এটা তো আছে, একদম হুবহু এসেছে, একদম আমার সাজেশন থেকেই এসেছে যে হারমিটের কাছে কেন গেল। মেনশন দ্য 3 ডিস্টিংক্ট ফিচার্স অফ দ্য হারমিট। হ্যাঁ, এটা আলাদা এসেছে, এটা আমি মানি যে এটা আমার সাজেশনের মধ্যে নেই, আর এরকম কোশ্চেন আসা উচিতও না। এখানে কি বলা রয়েছে বলতো? যে হারমিটের 3টা ফিচার লেখো, হারমিটের চরিত্রের 3টা ফিচার লেখো। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করি, যে আমাদের গল্পটাতে এত কিছু শেখার আছে, এত কিছু প্রশ্ন উত্তর দেওয়ার মতো আছে, যে 3টা গুরুত্বপূর্ণ কাজ কি, মানে 3টে প্রশ্নের উত্তরটা কিভাবে দিয়েছিল, বা 3টে প্রশ্ন কি ছিল। আমি জানি না পর্ষদ এখানে হারমিটকে নিয়ে এত পাগল কেন, যে হারমিটের চরিত্রর 3টা বৈশিষ্ট্য দাও। হারমিটের চরিত্র নিয়ে তো আমরা কথা বলিনি গল্পের মধ্যে, তবে এখানে হঠাৎ করে কি চলে আসলো আমি বুঝতে পারলাম না এটা। কিন্তু আমি তোমাদের জন্য অ্যান্সার করেছি, তোমরা অ্যান্সারটা অবশ্যই দেখে নাও। ঠিক আছে, আমার যেটা ফিল হলো আমি ওটা বললাম, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। এরপরে হক রুস্টিং থেকে দেখো, এই বড় প্রশ্নটা এসেছে, আইডিয়া অফ অথরিটি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আমি দিয়েছি। ওই যে ফিজিক্যাল ফিচার একটা আছে, আরেকটা কি, যে হক রুস্টিং এর সেন্ট্রাল থিমটা কি, সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। ওকে, যে হক রুস্টিং এর সেন্ট্রাল থিম মানে কি, পাওয়ার, অথরিটি, সেই জিনিসটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে। যারা হক রোস্টিং পড়ে যাবে, একটু ভালো মতো পড়ে দেখবে, দেখবে তোমাদের কমনই এসেছে।
আর আমি এমনিতেও বলেছি দেখবে গ্রিন হাউসটা অবশ্যই পড়বে, সেখান থেকে কমন পাবে, আর না পেলে যে কোনো তার সাথে একটা পড়ে যাবে, কারণ 3টে প্রশ্ন আসবে, সনেট 73 থেকেও আসবে, হগরুস্ট্রিং থেকেও আসবে। তো সনেট 73 থেকে মেটাফরিক্যাল ইউজ অফ ব্রাঞ্চেস, বেয়ার ব্রাঞ্চেস, স্যার এটা তো কমন আসেনি। এসেছে ওই যে ইমেজটা বলেছি, ডিফারেন্ট ইমেজেস, দেখবে তুমি যারা যারা সাজেশন ব্যাচ থেকে আছো, দ্য লেজেন্ডস ব্যাচ থেকে আছো, দেখবে ইমেজেসের কথা হয়েছে, কি কি চিত্র তুলে ধরা হয়েছে, সেখানেই এর উত্তরটা আছে, বেয়ার ব্রাঞ্চেস দিয়ে কি কি বোঝানো হয়েছে। হ্যাঁ ওটা একটু ছোট করে লেখা আছে, এখানে একটু বড়, কিন্তু আমাদের কাছে এখন হক রুস্টিংটা কমন পড়লো, আর তারপরে দেখি গ্রিন হাউসে কমন পড়লো কিনা। আমি সবাইকে বলেছি যে যারা যারা খুব খারাপ স্টুডেন্ট, যারা যারা মুখস্থ করতে পারে না বেশি, তাদেরকে বলেছি গ্রিন হাউস থেকে সেন্ট্রাল থিমটা পড়ে যাবে বা সামারিটা পড়ে যাবে, যা আসবে তাই লিখে দেবে, যদি অন্য কিছু আসে তাও লিখে দেবে। তাই এসেছে দেখো সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এটা আমি প্রথমেই দিয়েছি আর এটাই এসেছে। গ্রিন হাউস থেকে কমন পেয়ে যাবে, যদি না পাও তাহলে আরেকটা পোয়েমকে তুমি সঙ্গে রেখো, অবশ্যই রেখো। দেখে নাও এখানে অ্যান্সারটি দেখে নাও। ওকে, এরপরে এসে রাইটিং। আমি আমার স্টুডেন্টকে কি বলেছিলাম জানো, যে এসে রাইটিং একটু কঠিন হবে, তোমাদের নাম্বার তুলতে অসুবিধা হবে, এসে রাইটিং করো না। কেন? কারণ তুমি ব্লগ রাইটিংয়ে 5-এর মধ্যে 4 পেয়ে যাবে, ইমেলে 5-এর মধ্যে 4 পেয়ে যাবে, কিন্তু এসে রাইটিংয়ে 10-এ 10 কখনোই পসিবল না, 10-এ 8 উঠানো অনেক কঠিন। ঠিক বলেছি কি না? তোমরা এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছো, আমি জানি যে রচনা আর এসে রাইটিং, প্যারাগ্রাফ, এগুলোতে মানে একবারে নাম্বার তোলা খুবই কঠিন। টিচার 5, 6, 7, খুব ভালো হলে 8, 9 দিয়ে থাকে। কিন্তু যারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা কি করবে? ইমেল রাইটিং আর ব্লগ রাইটিং লিখবে। এসে রাইটিংয়ের উপরে আমি সেরকম কথা বলবো না, তোমরা জাস্ট এখান থেকে লিখে নাও, ঠিক আছে? আমি হালকা হালকা করে এখানে একটু উঠিয়ে দিচ্ছি। তারপরে অ্যাডভান্টেজ অফ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ দেখে নাও। এরপরে ইমেল রাইটিং। অনেকে বলছে স্যার ইমেল রাইটিংয়ে এই যে এবিসি কলেজ এসেছে, দেখো কলেজের নাম যখন এবিসি কলেজ দিয়েছে, আমরাও এবিসি কলেজ দিব। এই যে 2 এর জায়গায় লিখলাম abc college@gmail.com। বাস, যারা যারা বলছে স্যার তারিখ কোথায় লিখবো, তারিখ লেখার ইচ্ছা থাকলে উপরে লিখবে, বিশ্বাস না হলে ইমেল খুলে দেখে নেবে, দেখবে তারিখ উপরে দেওয়া আছে, নিচে কখনো তারিখ দেওয়া থাকে না ইমেলে, ঠিক আছে? যদি কেউ বলে যে নিচে তারিখ লিখতে হয়, তাহলে তাকে বলবে ইমেলটি খুলে একবার দেখে নিন ওপরে আছে না নিচে আছে, ঠিক আছে? কাউকে কিন্তু আমি ডাউন দিচ্ছি না, জাস্ট আমি ফ্যাক্ট নিয়ে কথা বলছি, তোমরাও সেভাবে করবে। ওকে, এরপরে সাবজেক্ট আছে। সাবজেক্টের পরে এই যে রিকোয়েস্টেড ম্যাডাম, আমি প্রথমেই বলেছি যে হোপ দিস ইভেন্ট ফাইন্ডস ইউ ওয়েল, এই লাইনটি রাখবে, তারপর গিয়ে লেখাটি শুরু করবে। ওকে, দেখে নাও। আচ্ছা, ইমেলটি কি নিয়ে এসেছে যারা যারা বুঝতে পারেন তাদের বলে দিই। তোমার এইচএস কমপ্লিট হয়েছে, তুমি কোনো কলেজে ঢুকবে, সেই কলেজে অ্যাডমিশন ফিস কত, কবে শুরু হবে, সেটা নিয়ে একটা ইমেল লিখতে বলেছে তোমার পছন্দের কলেজকে। ওকে, নেক্সট। তো এরপরে টেলিগ্রাফ, একটা কোনো নিউজ পেপার আছে টেলিগ্রাফ নামে, সেখানে তোমাকে ইমেল লিখতে হবে। তারা ইদানিং একটা পোস্ট করেছিল তাদের পেপারে, কি পোস্ট করেছে মানে একটা পেপারে নিউজ দিয়েছিল যে পলিউশন নিয়ে, পলিউশন ডিউ টু ফায়ার ক্র্যাকার্স, ওটাতে তোমার মতামত জানাতে হবে। ওকে, তো আমরা সেম পদ্ধতিতে যা লিখলাম দেখো, দেখে নাও। ওকে, আর লাস্টে তোমার নাম্বারটি দেবে, 10 নাম্বারেরই দেবে, কিন্তু হুবহু তোমার নাম্বার দিতে হবে না, তুমি একটু বানিয়ে সানিয়ে সেই নাম্বারটি লিখে দিলে। এবার যারা যারা ইমেল রাইটিং লিখবে তারা কিন্তু 5-এর মধ্যে 3 বা 4 পেয়েই যাবে। যারা যারা খুবই খারাপ স্টুডেন্ট, শুধুমাত্র এই ফরম্যাটটা উপরেরটা লিখবে, ফ্রম টু সাবজেক্ট, তারপরে এখানে অল্প অল্প লিখে, মানে বেশি লিখতে পারলো না, নিচে ইয়োর্স ফেথফুলি, থ্যাংক ইউ, এগুলো লিখে দিল, তারা 2.5 তো 100% পাবে, 3 তো পাবেই, তাই না? তোমাদের কি মনে হয় বলো, যে স্ট্রাকচারের জন্য টিচার 1 বা 1.5 দিতে বাধ্য, তারপরে কিছু লেখার জন্য 1 দিতে বাধ্য? তো যারা যারা খারাপ স্টুডেন্ট রয়েছে অবশ্যই ইমেল এবং ব্লগ রাইটিংয়ের পিছনে তোমরা ভাগবে। ওকে, ব্লগ রাইটিংয়ে কি এসেছে দেখো, ব্লগ রাইটিংয়ে কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা, আমাদের ফর্মুলাটা কি ছিল? TIDCC, টি মানে টাইটেল দিয়ে দিয়েছি, আই ইন্ট্রোডাকশন, ডিটেলস, কনক্লুশন, কল টু অ্যাকশন। পুরোটাই ফ্রিতে তোমাদের কাছে তুলে ধরলাম কিন্তু মডেল কোশ্চেন। তবুও অনেকে বলবে যে স্যার ফ্রি PDF দিয়ে দিন, ফ্রি করে দিন, ব্যাচটা ফ্রি করে দিন। দেখো
অনেক টিচার্স অনেক বেশি রাত জেগে তোমাদের জন্য প্রতিনিয়ত খেটে এক একটা সাবজেক্ট মাত্র 30 টাকায় পড়াচ্ছি। এটাতেও কি আমার এইটুকু কি আমি ডিজার্ভ করি না বলো তোমাদের কাছে? ইউটিউব থেকে অনেকে বলে যে আপনি তো ইউটিউব থেকে কামাচ্ছেন, একবার শুনে নিও ইউটিউব থেকে কত আমার টিচার্সদের পে করছে। একদমই সব গেমিং টেমিং সব জিনিসে অনেক পেমেন্ট হয়, পড়াশোনাতে পেমেন্ট একদম লো। ইউটিউবে সব থেকে বেশি প্রিমিয়াম তুমি কন্টেন্ট পাবে এডুকেশনের, কিন্তু ইউটিউবে সেরকম পে করা হয় না টিচার্সদের। ওকে, কলকাতা বুক ফেয়ার এরপরে দিয়েছি, আমি তো বড়সড় খুলাসা করে দিলাম আজকে। কলকাতা বুক ফেয়ার ইন্ট্রোডাকশন, ডিটেলস, কনক্লুশন অ্যান্ড কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে তোমরা জানো যে তোমাদের কি লিখতে হবে, তাই না? হোপ মানে প্লিজ লেট আস নো ইয়োর রিমার্কস, এটুকু লিখলেও হয়ে যাবে। তো তোমরা জয়েন করতে পারো আমার আর্টসের সাজেশন ব্যাচ। আমি জোর করবো না, মডেল কোশ্চেন পেপারের এই যে আমার অ্যান্সার শিটগুলোও তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। আর আমার প্রিমিয়াম সাজেশনসগুলোও রয়েছে, সঙ্গে প্রতিটা সাবজেক্টের সাজেশনস উত্তর সহ তুমি পেয়ে যাবে। ডাউনলোড করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যা ইচ্ছা করো। ওকে, কোনো কিন্তু বাধা নেই ওই সাজেশন ব্যাচের মধ্যে। ওকে, এরকমই ইনফরমেটিভ আরেকটা মডেল সেট নিয়ে আমি শীঘ্রই আসবো, পুরোপুরি ফ্রিতে দিয়ে দেবো। সি ইউ সুন গাইস।